হে সুস্বাগতম আবার একটি নতুন ভিডিওতে। আজ আমরা সলভ করব স্কুল নাম্বার 6, অর্থাৎ দেখতেই পাচ্ছ স্ক্রিনে তোমাদের। চলো শুরু করা যাক প্রথম থেকে, একদম মনোসংযোগ সহকারে। চলো লেটস গো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। বলা হয়েছে কোনটির তাপন মূল্য সব থেকে বেশি। সেটি হলো, দেখো আমি এখানে একটা চার্ট তোমাদের বানিয়ে দিয়েছি। সব থেকে বেশি হয় হাইড্রোজেনের, দেন এলপিজি, দেন কেরোসিন, ডিজেল এবং পেট্রোলের প্রায় সমান সমান হয়। ঠিক আছে, বুঝতে পারলে? বাট তার মধ্যেও কেরোসিন যেহেতু আগে রয়েছে, তার জন্য এর যে তাপন মূল্য, অর্থাৎ 1 কেজি জ্বালানি যদি পোড়ায় তাহলে এর যে তাপটা বেশি উৎপন্ন করে, অর্থাৎ কেরোসিনটা হবে। নেক্সট, চার্লসের সূত্র অনুযায়ী ভিটি লেখচিত্র কোন উষ্ণতায় মিলিত হয়? একটু আগে আমরা যে 5 নাম্বার সেট সলভ করলাম, সেখানে এটার উত্তর ছিল -273। রাস্তায় আলোর প্রতিফলক হিসেবে আমরা উত্তল দর্পণকে ব্যবহার করি। কোন লাইটের আর কি বিক্ষেপণ সব থেকে কম? তো কম তো হয়ে গেল তোমার কি লাল। আর বিক্ষেপণ বেশি, তো ব থেকে চলে আসলো বেগুনি। নেক্সট, শূন্য মাধ্যমে লাল এবং বেগুনি আলোর বেগ কি হয়? যথাক্রমে কি হয়ে যায়? সমান হয়ে যায় শূন্য মাধ্যমে। ঠিক আছে, শূন্য মাধ্যমে। সমযোজী এক বন্ধন এবং দ্বিবন্ধন যুক্ত যৌগ। দেখো সমযোজী এক বন্ধন আর দ্বিবন্ধন দুটাই রয়েছে, সেটা হলো কত? এই যৌগটা, এটার নাম হলো ইথিলিন। ঠিক আছে, দেখো দ্বিবন্ধনও রয়েছে এবং এক বন্ধন রয়েছে, যে দ্বিবন্ধন এবং এগুলো হলো এক বন্ধন। ঠিক আছে, নেক্সট বলেছে কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম? সেটা হলো সিজিয়াম। আর কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি? সেটা হবে ফ্লুরিন। নেক্সট, বেতার তরঙ্গ কোন বায়ুমণ্ডলের স্তরে ব্যবহার করা হয়? সেটা হবে তোমার থার্মোস্ফিয়ারে। আর সৌরশক্তি কি শক্তি? এক ধরনের আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। নেক্সট, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং কোন গ্যাসটি ওজোন স্তরের জন্য ক্ষয় সাধন করে না? সেটা হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড। এখন কথা হবে দাদা, না এটা তো না। হ্যাঁ, সে তো অবশ্য তোমার এটা পড়েছো, এনএক্স, অর্থাৎ এনও, N2O, এগুলো হলো ক্ষতিকারক বস। নেক্সট, এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন কত? আমরা জানি এটা সূত্র একদম ডাইরেক্ট, আগে অনেক দিন ধরে তোমাদেরকে করাচ্ছি। সেটা হলো প্রদত্ত আয়তন ডিভাইডেড বাই কি বলো, প্রদত্ত ভর বাই আণবিক ভর। সেটা হলো কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর 44, প্রদত্ত আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার। তো এখান থেকে পয়েন্ট পয়েন্ট যদি ওঠাই আমি, তাহলে 44 কেটে গেল, পড়ে থাকলো 10 পয়েন্ট। আর এই পয়েন্টের সাথে যদি আমি করি 22.4 গুণা করি, তাহলে হয়ে যাবে 2.24 লিটার। হয়ে গেল, দেখতে পাচ্ছ। অথবা একটা প্রশ্ন রয়েছে, কি বলেছে, 44.8 লিটার আদর্শ গ্যাসের সমীকরণটা কেমন হবে? এরকম প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, এরকম বলে দিবে এবং বলে দিবে আদর্শ গ্যাসের সমীকরণ কি। আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি হয়, আমরা জানি। এবার কথাটা হলো, যেহেতু বলেছে তোমার আদর্শ গ্যাসের জন্য এবং 44.8 লিটার বলেছে, ঠিক আছে, তার মানে আয়তন দিয়েছে, তাহলে আয়তনটা আমরা নিব হলো 44 পয়েন্ট, সরি, তো আমরা আয়তনটা কি করব? পি লিখবো, আয়তনটা লিখবো হলো 44.8 ডিভাইডেড বাই 22.4 লিটার আদর্শ গ্যাসের জন্য, সমান সমান এন আর টি। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। এবার কথাটা হলো, এখানে 44.8 বাই 22.4 কেন লিখলাম? এখানে লিটার যেহেতু বলেছে, আয়তন বলেছে, হয়তো আয়তনকে আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো আয়তন যদি আমরা বের করি, তাহলে আদর্শ গ্যাসের ইকুয়েশনটা তাহলে কেমন আসবে? তো সেক্ষেত্রে ইকুয়েশনটা আসবে, এদিকে আমি কেটে দিয়ে 2 করতে পারবো। তাহলে পি ইজ ইকুয়াল টু কী হবে বলো? পি ইজ ইকুয়াল টু কী হবে? এনআরটি ডিভাইডেড বাই 2। এটা না, হ্যাঁ এটা দেখো না, পি ইজ ইকুয়াল টু এনআরটি বাই 2, যেহেতু লিটারে বলেছে। এখন যদি ভর থাকতো তাহলে আলাদা একটা ব্যাপার থাকতো। ঠিক আছে, নেক্সট চলে যাও। এবার দেখো স্থিতিশীল উন্নয়ন, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে 3.1-এর একটা প্রশ্ন আছে, দেখবা তোমরা বইয়ে 3.1-এ। আচ্ছা, তার আগে যে কোয়েশ্চেনগুলো ওটা হতে পারে, হয়তো ওটা সলভ করে নিয়ে দেখো। 2.4-এর একটা প্রশ্ন দেওয়া আছে দুটি বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য 5 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলে তার মান কত হবে? কেলভিন স্কেলে কত হবে? ওটা 5 কেলভিন হয়ে যাবে। ঘনবস্তু থেকে লঘু মাধ্যমে যখন আলোক রশ্মি যায়, তখন প্রতিসরণ কেমন হবে? রশ্মি চিত্রটা কেমন হবে? দেখো, যখনই ঘন থেকে লঘুতে যাবে, তখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে, সেক্ষেত্রে আর এর মানটা বেশি হয়ে যাবে আই এর মান থেকে। ঠিক আছে, আর এর মান থেকে। আমার মন বলতেছে আগের প্রশ্নটা হয়তো ভুল করলাম আমরা।
এখানে হয়তো বা এটা হতে পারে, আগের জিনিসটা হয়তো এখানে এটাই উত্তর হতে পারে, যেহেতু মূল সংখ্যা বের করতে বলেছে না, তো সেই ক্ষেত্রে আমাদের মূল সংখ্যা বের হবে কিভাবে? দেখো, মূল সংখ্যা বের করবো আমরা প্রদত্ত ভর বা আণবিক ভর বা প্রদত্ত আয়তন বাই প্রদত্ত আয়তন বাই 22.4 লিটার। তাহলে এখান থেকে আমি মূল সংখ্যা বের করবো আগে। এটা আমার ভুল হলো, আগের উত্তরটা ঠিক আছে। তাহলে 22.4 লিটারকে আমি এটা থেকে যদি ভাগ করি তাহলে আসছে 2। তো সেক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু 2RT হবে বস। ঠিক আছে, गलती से मिस्टेक हो गया, দেখে নিও। নেক্সট আমরা যাব হলো 8 নম্বর পেজে, যেটা সলভ করতেছিলাম। এটা হলো নেক্সট, একটি উত্তল লেন্স কখন অসৎ প্রতিবিম্ব গঠন করবে আর রৈখিক বিবর্ধনের মান কত হবে? যখনই অসৎ হবে তখন এম এর মান রৈখিক বিবর্ধন অর্থাৎ এম সমান সমান ভি বাই ইউ এর মান হবে 1-এর থেকে বেশি। নেক্সট, পরম প্রতিসরাঙ্কের মান 1-এর থেকে বেশি হয় কেন? কারণ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সর্বদা বেশিই হয়, তার জন্য 1-এর থেকে বেশিই হবে। নেক্সট, মায়োপিয়া রোগের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স ব্যবহার করা হয় না অবতল লেন্স ব্যবহার করা হয়? দেখো, মায়োপিয়া হয় তোমার হলো কি বলো, মায়োপিয়া রোগটা কিসের জন্য হয় বলো? এই মায়োপিয়াটা হয় তোমার দূরের দৃষ্টি ঠিকঠাক থাকে না কাছের দৃষ্টি ঠিকঠাক থাকে, বলতে পারবে? এবার কথাটা হলো, এগুলো কোশ্চেন আমরা অনেক করেছি, ঠিক আছে। দীর্ঘ দৃষ্টি যদি হয়, দীর্ঘ দৃষ্টি অর্থাৎ আমাদের কাছের বস্তু ঠিকঠাক আছে বাট দূরের জিনিস ঠিকঠাক আছে বাট কাছের বস্তু আমরা দেখতে পাচ্ছি না, তখন আমরা নিই উত্তল। আর নিকট দৃষ্টির জন্য আমরা নিই অর্থাৎ দূরের বস্তু আমাদের দেখতে অসুবিধা হয়, নিকট বস্তু দেখতে আমাদের অসুবিধা হয়, আর দূরের দৃষ্টি আমরা ঠিকঠাক দেখতে পারি, সেটার জন্য আমরা ইউজ করি কি? অবতল। নেক্সট, Na, Li, K এই মৌলগুলিকে পারমাণবিক আকারে ক্রমবর্ধমান মানুষের সাজাও। আমরা জানি, দেখো, হেলি, নাকো, রাবরি অ্যান্ড সস্তি। দেখো, এটা তো সবগুলো দেয়নি, দেওয়া আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। আমরা জানি গ্রুপ বরাবর যত উপর দিক থেকে নিচের দিকে যাবো আকার কি হয়, সাইজ কি হবে, সাইজ বৃদ্ধি পাবে, অর্থাৎ পটাশিয়ামের সাইজ বেশি, দেন সোডিয়াম, দেন লিথিয়ামের। নেক্সট, এমজি হলো কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে? দেখো, এমজি হলো গ্রুপ 2-তে আছে। গ্রুপ কত? গ্রুপ 2-তে আছে। তাছাড়া এমজি যদি ইলেকট্রন বিন্যাস করা হয় 2,8,2 আসে, বাইরের কক্ষে 2টা ইলেকট্রন ত্যাগ করেছে। শূন্যস্থান, কোন যৌগগুলি ধ্রুবীয় দ্রবকে দ্রাব্য? সেটা হলো তড়িৎযোজী যৌগ। নেক্সট, এরপর এই কোশ্চেনগুলো আমি এরকমভাবে বর্ণনা করে ভালো করে এখানে ব্যাখ্যা করে দিয়েছি। দেখো, প্রথম, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে সম্পূর্ণ আর কি প্রাকৃতিক সম্পদকে নিঃশেষ না করে সেটাকে মানব জাতির জন্য আহরণে ব্যবহার করা, সেটা হলো স্থিতিশীল উন্নয়ন। ঠিক আছে, যেমন আমরা বায়ু শক্তিকে স্থিতিশীল উন্নয়ন মানে যৌগ বা আর কি কি বলে, কি বস্তুটা কি আছে, দাঁড়াও দেখে নিচ্ছি। প্রশ্নটা রয়েছে তোমার 8 নম্বর প্রশ্নটা রয়েছে, স্থিতিশীল উন্নয়নের জন্য বায়ু শক্তি কেন ব্যবহার করা হবে? দেখো, বায়ু শক্তি হলো নবীকরণযোগ্য অর্থাৎ পুনর্ব্যবহার হয়, পরিষ্কার এবং দূষণমুক্ত শক্তির উৎস এটি, যা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করে না, আর জীবাশ্ম জ্বালানির যে ব্যবহার তা হ্রাস করে এবং অর্থনৈতিকভাবে খুবই লাভজনক। তার জন্য আমরা স্থিতিশীল উন্নয়নে বায়ু শক্তিটা ব্যবহার করবো। তাছাড়া সৌরশক্তি রয়েছে, জলশক্তি রয়েছে, অন্যান্য শক্তি রয়েছে। তারপর নেক্সট 3.2 একটা প্রশ্ন দেওয়া আছে। 3.2 এর প্রশ্নটা কি বলেছে? 25 ডিগ্রি উষ্ণতায় 745 চর চাপে গ্যাসের আয়তন যদি 250 ml হয়, তাহলে কত চাপ হলে গ্যাসের আয়তন 250 ml হবে? তো সেক্ষেত্রে আমাদের কি সলভটা কেমন হবে? দেখো, আমরা P1V1 অর্থাৎ কি বলে বয়েলের সূত্রটাকে ইউজ করে P1 এর মান দিয়ে দিয়েছে, V1 এর দেওয়া আছে, P2 বের করতে হবে। তো P2 কে আমরা ক্যালকুলেট করে আরামসে বের করে দিতে পারবো, এত এটিএম। ঠিক আছে, বা টর যেহেতু দেওয়া আছে তো টর নিব আমরা। অথবা প্রশ্ন, দেখো অথবা প্রশ্নটা দেওয়া আছে কিসে, অথবা কি দেওয়া আছে, 0 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করলে কোনো গ্যাসকে চাপ আর আয়তন দ্বিগুণ করে দিলাম, তাহলে চূড়ান্ত তাপমাত্রার কথা। এই টাইপের প্রশ্ন আগেও আমরা করেছি। জিনিসটা কেমন দেখো, আমরা P1টা P ধরে নিলাম, V1টা V এবং T1টা 273, ঠিক আছে। তাহলে P2টা কি দ্বিগুণ করলাম, আয়তনে দ্বিগুণ হয়, তাহলে T2 কি হবে? এবং চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বিত রূপকে যদি ইউজ করি সেক্ষেত্রে আমাদের T2টা আমাদের বের করতে পেরেছি 1092 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এখন এটাকে এটা কেলভিনে আসছিল, তাই তো? এখন এই কেলভিনটাকে সেন্টিগ্রেডে কনভার্ট করার জন্য আমাদের 273 বিয়োগ করতে হবে। এবার পরের প্রশ্ন, তবে কি বলেছে? প্রশ্ন কি বলেছে?
বলেছে অবতল দর্পণ দ্বারা আমরা বিবর্ধিত এবং অসৎ প্রতিবিম্ব কিভাবে গঠিত করতে পারবো। ঠিক আছে, দেখো, এক তো প্রথম তো বস্তুটাকে রাখতে হবে কোথায়, ফোকাসের মধ্যে যদি থাকে তাহলে প্রতিবিম্ব অসৎ এবং বিবর্ধিত হবে, দেখতেই পাচ্ছ এই ফোকাসের মধ্যে রাখা আছে, প্রতিবিম্ব গেল রশ্মিটা, আর এইভাবে বক্রতা কেন্দ্র বরাবর গেল, এবং রশ্মিটাকে যদি পিছনের দিকে আমরা সম্মিলিত করে দিই মনে হবে এটা উৎপন্ন হবে অসৎ, বিবর্ধিত, বস্তুর তুলনায় অনেক বড় এবং সমশীর্ষ এবং সমশীর্ষ। নেক্সট একটা দেওয়া আছে অর্থাৎ এফ এবং আর এর মধ্যে সম্পর্ক আছে, এটা তোমরা বই থেকে দেখে নিও। তারপর একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো যে কি বলে রৈখিক বিবর্তন যদি এক হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্ব সেম হয়ে যাবে। নেক্সট তড়িৎযোজ্যতার সংজ্ঞা চেয়েছে সামথিং নাকি 3.4 এর একটা প্রশ্ন। 3.4 এর প্রশ্ন হলো যে নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইডের লুইস ডট দেখাও, তারপর তড়িৎযোজ্যতার সংজ্ঞা চেয়েছে, ন্যাপথালিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ধর্মের পার্ট চেয়েছে, তুলনা চেয়েছে। ঠিক আছে, দেখো প্রথম কথা হলো নাইট্রোজেনে যদি আমি করি আর কি স্ট্রাকচার আঁকাই, মানে বাইরের কক্ষে এদের যেহেতু এটা 15 নম্বর গ্রুপে থাকে তাই বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকে, এবং একটা নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেনের কাছে 3টা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ত্রিযোজী বন্ধনের মাধ্যমে নাইট্রোজেন কম্পাউন্ডটা তৈরি করেছে। ঠিক কার্বন ডাই অক্সাইডটা পরস্পর দুটো অক্সিজেনের সাথে ডবল বন্ডের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গঠন করেছে। তড়িৎযোজ্যতার সংজ্ঞাটা তোমরা বই থেকে দেখে নাও, পেজ নাম্বার 103। ন্যাপথালিনের গলনাঙ্ক কম, সোডিয়ামের গলনাঙ্ক বেশি। ন্যাপথালিন জলে দ্রবীভূত হয় না, বাট NaCl জলে দ্রবীভূত হয়। তারপর দিয়েছে কিছু প্রশ্ন যে এ Z-1 এবং বি জেড CZ+1, বি বলেছে নিষ্ক্রিয় গ্যাস, তার নিষ্ক্রিয় গ্যাস হিসেবে আমরা 18টা নিয়ে নিব, এবং এ হলো Z-1, 18 - 1 হলে 17টা ইলেকট্রন থাকে, অর্থাৎ 17 নম্বর গ্রুপে চলে গেল, অর্থাৎ এই ক্ষেত্রটা হয়ে গেল, এই হয়ে গেল ধাতু, এবং CZ+1 তাহলে এটা চলে যাবে হলো যোজ্যতা, তাহলে সি এর মান কত হবে, 8 থেকে আমি যদি 7 বিয়োগ করি সেক্ষেত্রে 1 আসবে, এবং বি তো যেহেতু নিষ্ক্রিয় মৌল তার যোজ্যতা 0 হবে, এবং সি হলো একটা ধাতু, আর ধাতুর জন্য কি হয়, কি হয় 18টা নিয়েছিলাম, 18+1 অর্থাৎ 20, আর 20 যদি ইলেকট্রন বিন্যাস করা হয় 2,8,8,2, ঠিক আছে, তো এই যে 2, তাহলে 2 হলো তার যোজ্যতা, 2 হলো তার যোজ্যতা, বুঝতে পারছো। 18 যদি নিয়ে আমরা আচ্ছা 18+1 যোগ করলে তো 19 হচ্ছে না, সরি, তাহলে 19 যদি করা হয় তাহলে 2,8,8, এত ভুল হচ্ছে কেন বস, 8,1 হয়ে যাচ্ছে, কত উত্তর হবে 1, যেটা কি দিয়েছিলাম। নেক্সট পরের প্রশ্ন 4.1 এর একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো 4.1 এর প্রশ্ন দেওয়া আছে যে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো এবং একটু বদ্ধ পাত্রের উষ্ণতা বৃদ্ধি করলে ভিতরের চাপের কি পরিবর্তন হয় তার কারণ সহ লেখো। মেন কথা হলো এই যে আদর্শ গ্যাসের সমীকরণটা আমরা প্রমাণ করেছি অনেক আগে, এবং মডেল সেট অনেকগুলো মডেল সেটাও ছিল, তোমরা দেখে নিও। তারপর একটা প্রশ্ন চেয়েছে, প্রশ্নটার উত্তর আমি করে দিয়েছি, দেখে নিও। তারপর আলোক কেন্দ্র কাকে বলেছে, এই আলোক কেন্দ্র প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বস। আলোক কেন্দ্র, বাপরে এটা তো গোটাটাই কেটে গেল। আলোক কেন্দ্রের সংজ্ঞা, ঠিক আছে, আলোক কেন্দ্রটা ভালো করে করে নিও বস, আসতে পারবে এটা। নেক্সট প্রশ্ন দেখে কি বলেছে, কোনো সমান্তরাল কাঁচফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ আলোক রশ্মির কৌণিক বিচ্যুতি হয় না কেন, প্রমাণ করো। সুস্থ চোখের দূরবিন্দুর দূরত্ব কত, 25 সেন্টিমিটার হয়, আর এটা তোমার বইয়ে আছে, বই 55-এ আছে, দেখে নিও। পরিষ্কার আকাশ নীল কেন দেখায়, ওই আলোর বিক্ষোভনের জন্য। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে হয়। তৃতীয় পর্যায়ে এম মৌলের সাথে MCl3 তড়িৎযোজী যৌগ গঠন করে, এম মৌলটা কি, এম মৌলটা হলো তোমার কোন শ্রেণীযুক্ত, এম ধাতু, অধাতু, এম ধাতু হবে, এম এর অক্সাইডটা হবে M2O3, এবং এটি 13 গ্রুপ। ক্ষার ধাতুর সাথে হাইড্রোজেনের দুটি সাদৃশ্য লেখো, সত্য মিথ্যা। আয়োডিন একটি তরল হ্যালোজেন, একদম সত্য। আর ক্ষার ধাতুর হাইড্রোজেনের সাথে সাদৃশ্য অনেক রয়েছে, এটা হলো হাইড্রাইড গঠন করে, এদের যোজ্যতা 1, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা তুমি বই দেখে দেখতে পারো, আমি বা নোটস দিয়েছিলাম ওটাও দেখতে পারিস, ঠিক আছে বস। তো এখানে সমাপ্ত, নেক্সট ভিডিও আসতেছে কিছুক্ষণের মধ্যে।